নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি, এই চ্যাপ্টারটির নাম হলো চরম ও অবম। এই চ্যাপ্টারটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। শুধু দ্বাদশ শ্রেণীর জন্য যে গুরুত্বপূর্ণ তা নয়, এই চ্যাপ্টারটি যখন তোমরা ফিজিক্স এই পার্টে ঢুকবে তখন দেখবে সর্বোচ্চ, সর্বনিম্ন কিংবা চরম, অবম এই সমস্ত কথা যেখানেই দেখতে পাবে, সেখানেই কিন্তু তোমরা যদি এই চ্যাপ্টারের থট, এই চ্যাপ্টারের টপিক যদি অ্যাপ্লাই করো, তাহলে দেখবে খুবই সহজে তোমরা যে অ্যান্সারটি চাইছিলে সেখানে পৌঁছাতে পারবে। আর ফিজিক্সের এর প্রয়োগের কথা মাথায় রেখে এবং তোমাদের সামনের ভিন্ন ভিন্ন পরীক্ষার কথা মাথায় রেখে, তাছাড়াও উচ্চতর শ্রেণীতে এর প্রয়োগের কথা মাথায় রেখে তোমাদের শুরু করছি আজকের চ্যাপ্টারের নাম ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, যাকে বাংলায় বলা হয় চরম ও অবম। এবারে চলে আসছি আমরা চরম ও অবম এই চ্যাপ্টারের কতগুলো ব্রাঞ্চে আমরা এটাকে বিভক্ত করছি, কতগুলো শাখায় বিভক্ত করছি, যার ফলে তোমাদের টপিকটি শেখার ক্ষেত্রে একটা দারুণ ভূমিকা গ্রহণ করবে। তাই চলো দেখে নিই। প্রথমে বলি চরম ও অবম এটি কোন পার্টের অন্তর্গত। যেমন ধরো, তোমরা অঙ্কের ভিন্ন ভিন্ন শাখা সম্পর্কে জেনেছো। যেমন ধরো বীজগণিত, বীজগণিতের মধ্যে কি অনেকগুলো চ্যাপ্টার থাকে। ঠিক যেমন ধরো স্থানাঙ্ক জ্যামিতি, এই পার্টের মধ্যে অসংখ্য চ্যাপ্টার থাকে। ঠিক যেমন ধরো ত্রিকোণমিতি, এর মধ্যে অসংখ্য চ্যাপ্টার থাকে। ঠিক একই রকমভাবে কোন পার্টের অন্তর্গত, অঙ্কের কোন শাখার অন্তর্গত এই চরম অবম চ্যাপ্টারটি, তো আমরা বলবো কলন বিদ্যার প্রয়োগ। কলন বিদ্যার প্রয়োগ কলন বিদ্যার প্রয়োগ এই পার্টের অন্তর্গত হচ্ছে এই চ্যাপ্টার, যার নাম চরম ও অবম। আগে বলে রাখি, যখনই তোমরা দেখতে পাচ্ছ কলন বিদ্যা মানে কি? কলন বিদ্যা মানে ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন, অবকলন এবং সমাকলন, এই দুটো নিয়েই কিন্তু তৈরি কলন বিদ্যা। আর তাহলে কি বললাম? ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ অ্যান্ড ইন্টিগ্রেশন এই দুটো পার্ট নিয়েই তৈরি হচ্ছে কলন বিদ্যা। আর এই কলন বিদ্যার যে অংশের অ্যাপ্লিকেশন তা হচ্ছে ডেরিভেটিভ। অর্থাৎ তোমাকে ডেরিভেটিভ চ্যাপ্টারটিকে ভালো করে জানতে হবে। স্যার, ডেরিভেটিভের কোন পোর্শনটা জানতে হবে? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ দুটোই জানতে হবে, কারণ এখানে দুটোর প্রয়োগ কিন্তু খুবই প্রয়োজনীয়। তাহলে আমরা এতক্ষণে জানতে পারলাম যে এই চ্যাপ্টারটি কলনবিদ্যার প্রয়োগের ডেরিভেটিভ পার্টের অন্তর্গত, যা তোমাদের ইউনিট 3 অংশ এসেনদের বইয়ের, কি বললাম, ইউনিট 3। এবার চলে আসি এর মার্ক ডিস্ট্রিবিউশন, মানে নম্বর বিভাজন। এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রশ্নপত্রের কোথায়, কোশ্চেন স্ট্রাকচারের কোথায় এই চ্যাপ্টারটির অঙ্কগুলো থাকবে। আরে যদি আমি বুঝতেই পারি যে এই চ্যাপ্টার থেকে 1 নম্বর থাকবে বা থাকবে না, তাহলে তো ইন্টারেস্টই আসবে না। তাই আমরা প্রথমে জেনে নিই যে এই চ্যাপ্টারটির অবস্থান প্রশ্নপত্রের কোথায়, আর এর পাশাপাশি আর একটা তথ্য জানব, তা হচ্ছে মার্ক ডিস্ট্রিবিউশন, কত নাম্বার থাকবে এই চ্যাপ্টার থেকে। তো এবার জেনে ফেলি আমরা নম্বর বিভাজন। প্রথমে বলি, তোমাদের কোশ্চেন স্ট্রাকচারে দুই রকম আমরা থট দেখতে পাই। একটা হচ্ছে কি পার্ট এর জন্য, অপরটি পার্ট বি এর জন্য। পার্ট বি এ থাকে এমসিকিউ কোশ্চেন, পার্ট বিতে থাকে এমসিকিউ কোশ্চেন।
এবং পার্ট এর জন্য পার্ট এর জন্য থাকে কি 2 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন। এটাই তোমাদের কিন্তু কোশ্চেনের স্ট্রাকচারের মডিউল এবং কোশ্চেনের মার্ক ডিভিশন। কি বললাম, এক থাকে এমসিকিউ, আর পার্ট এতে থাকে মার্কস 2 এর জন্য, মার্কস 2 এর জন্য, মার্কস 4 এর জন্য এবং মার্কস 5 এর জন্য। এই তিনটে কিন্তু স্তরে বিভক্ত পার্ট এ পার্টটি। এবার তোমাদের এই যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারটি থেকে 2 নম্বরের সাধারণত প্রশ্ন হয় না, যদিও হয় খুবই কম, প্রায় না আসার মতো। যখন আমি গত বছরগুলোর বিগত দিনের যে টেস্ট পেপারগুলো আছে, সে টেস্ট পেপার এবিটিএ ডাব্লিউবিটিএ যখন আমি সাজাচ্ছিলাম চ্যাপ্টার ধরে ধরে, তখন আমি এই চ্যাপ্টারের গুটি কয়েক অঙ্ক দেখতে পেয়েছি। মানে অন্যান্য পার্ট থেকে প্রশ্নগুলো 2 নম্বরে বেশি থাকে, যদিও অ্যাপ্লাইড ক্যালকুলাস থেকে একটা প্রশ্ন আসে। এখন কোন পার্টটা দেয় এটা সাধারণ পক্ষে এটা বলা যায় না, তবুও বলে রাখি চরম থেকে দেওয়ার প্রবাবিলিটি অনেক কম। নেক্সট চলে আসি 4 মার্ক। 4 নম্বরের জন্যও কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন হয় না। তাহলে কত মার্কের প্রশ্ন হয়? তোমাদের 5 মার্কের জন্য একটা প্রশ্ন তুমি এখান থেকে কমন পাবে। 5 মার্কের জন্য একটা প্রশ্ন কমন পাবে। এমসিকিউ দিলে দিতে পারে, কারণ ক্যালকুলাসের উপর বেস করে সিলেবাস প্রশ্ন তৈরি করার একটা পদক্ষেপ নেই। তাই ধরে নিলাম যে একটা প্রশ্ন না হয় কমন পেলাম, তাহলে কমপক্ষে 5 মার্ক পাবই। ভাগ্য ভালো থাকলে গেলে 5, 6, 7, 8, তাই না, 8 মার্ক পেতে পারি। তাহলে কি বললাম কমপক্ষে, সবচেয়ে যদি কম নাম্বার পাই তাহলে 5 কমন পাবোই গ্যারেন্টি। আর সর্বোচ্চ যদি আমাদের ভাগ্য ভালো থাকে এই চ্যাপ্টারের প্রতি, তাহলে 5 মার্ক তো পাবোই, 2 মার্কও পাবো, 1 মার্কও পাবো। তাহলে টোটাল 8 নাম্বার সর্বোচ্চ পাওয়ার একটা চান্স থাকে। আশা করছি তোমরা বুঝতে পারলে নম্বর বিভাজনের স্তরটি কীরকম। তোমাদের এই যে 5 নম্বরে দেখছো না একটা কোশ্চেন আসবে, প্রশ্নের কোথায় থাকবে? তোমাদের 5 নম্বরে দেখবে 3-এর এতে থাকে এলপিপির অঙ্ক, বিতে থাকে অ্যাপ্লাইড ক্যালকুলাস পার্টের অঙ্ক, অ্যাপ্লাইড ক্যালকুলাস পার্টের অঙ্ক, আর সিতে থাকে ভেক্টর অ্যান্ড 3Dর অঙ্ক। তো মাথায় রাখবে যেটা অ্যাপ্লাইড ক্যালকুলাস, ওই টপিকে টোটাল 4টে অঙ্ক দেয়। সেই 4টে অঙ্কের মধ্যে করতে বলে 2টো অঙ্ক, একটা অঙ্ক এই চ্যাপ্টার থেকে থাকে। আবার মন দিয়ে শোনো কি বললাম, তোমাদের 3-এ টোটাল কিন্তু 4টে অঙ্ক করতে বলে। এই যে 3, এই 3 নম্বরের প্রশ্নে টোটাল 4টে অঙ্ক করতে বলে। এ থেকে একটা অঙ্ক থাকে যা এলপিপি। আমি তো এখন এলপিপি চ্যাপ্টার করাচ্ছি চরম অবম, কিন্তু একটা প্রশ্ন থাকে এখান থেকে। অ্যাপ্লাইড ক্যালকুলাস থেকে থাকে 2টো প্রশ্ন, ভেক্টর অ্যান্ড 3D থেকে থাকে একটা প্রশ্ন। তাহলে দেখো টোটাল 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্নের জন্য 5 মার্ক করে থাকে, যেহেতু 4 × 5 = 20 নাম্বার। কিন্তু এই যে আমার এখন এটা প্রয়োজন নেই, তাহলে বিতে টোটাল কটা প্রশ্ন থাকছে? 2টি। মানে অ্যাপ্লাইড ক্যালকুলাস থেকে 2টি প্রশ্ন থাকছে। এই দুটির মধ্যে আমরা টার্গেট রাখবো যেন এই চ্যাপ্টার থেকে একটি করতে পারি। তোমাদের এখানে 4টি প্রশ্ন দেবে, 4টির মধ্যে করতে বলবে 2টি। একটা থাকবে স্পর্শক ও অভিলম্ব, নাম্বার 2 থাকবে চরম ও অবম, নাম্বার 3 থাকবে এরিয়া বিটুইন টু কার্ভ, বক্রতলের ক্ষেত্রফল। আর একটি থাকে অন্য পার্ট বলতে হতে পারে তা অবকল সমীকরণ কিংবা ওই রিলেটেড কিছু প্রবলেম যা ক্যালকুলাসের প্রয়োগের মধ্যে পড়ল। তো এই হচ্ছে
মার্ক ডিস্ট্রিবিউশন। আশা করছি এই অবধি বুঝতে পেরেছো সবাই। এবার চলে আসি ভ্রম। ভ্রম মানে অনেকে এই চ্যাপ্টারটার সঙ্গে অন্য একটা চ্যাপ্টার গুলিয়ে ফেলে, এটাই বড় প্রবলেম। চ্যাপ্টারের নাম চরমোবম, কিন্তু অন্যান্য চ্যাপ্টারের সঙ্গে অন্য একটা চ্যাপ্টারের সঙ্গে গুলিয়ে ফেলে। কি সেই চ্যাপ্টার যার সঙ্গে গুলিয়ে যায়? তো চ্যাপ্টারটির নাম হচ্ছে বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক। কি বললাম? বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক। বর্ধিষ্ণু ও ক্ষয়িষ্ণু অপেক্ষক, যাকে আমরা ইংলিশে বলবো মনোটোনিক ইনক্রিজিং অ্যান্ড মনোটোনিক ডিক্রিজিং ফাংশন। অনেকে এই চ্যাপ্টারের সঙ্গে গুলিয়ে ফেলে। কোথায় গুলিয়ে ফেলে একটু মন দিয়ে শুনবে। যেমন ধরো মনোটোনিক ইনক্রিজিং আর মনোটোনিক ডিক্রিজিং বা বর্ধিষ্ণু অপেক্ষক ক্ষয়িষ্ণু অপেক্ষকটা কীরকম, আগে এই তথ্যটি বুঝে নিই, তাহলে আমরা খুব সহজে বলতে পারবো এই চ্যাপ্টারটার সঙ্গে তার পার্থক্যটা কোথায়। যেমন ধরে নাও, যখন আমরা মাধ্যমিক পরীক্ষা দিই, যখন মাধ্যমিক পরীক্ষা দিলাম তখন দেখবে আমাদের জোশ থাকে সেই স্কুল পাওয়া নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হয়, মারপিট হয়ে যায়, ওই স্কুল পাবো কি পাবো না। এবার স্টুডেন্টসও কিন্তু ভগবানের কাছে প্রে করে যে ভগবান একটু যদি আমি চান্স পেয়ে যাই এই স্কুলে বা ওই স্কুলে, তাহলে আমি বোর্ড ফার্স্ট হয়ে দেখাবো। ঠিক আছে, অনেক কিছু ভেবে নাই। তো তখন কিন্তু এনার্জি লেভেল মারাত্মক থাকে। যখন স্কুলে চান্স পেয়ে যাই, এবার না ওর ডিমোশন স্টার্ট হয়, কারো কারো ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। ভাবে যে ও এটা তো ক্লাস 10-এর মতোই সহজ সরল সিম্পল। ঠিক আছে, তাই ফোকাস থেকে আস্তে আস্তে দূরে সরতে থাকে। তার মানে যত ডে এগোই তত ডিমোশন হয়, তাই না? দিন যত এগোচ্ছে তত দেখো ওর উন্নতির গ্র্যাপ আস্তে আস্তে নামছে। তো আমরা এই ফাংশনটাকে বলি মনোটোনিক ডিক্রিজিং ফাংশন বা ক্ষয়িষ্ণু অপেক্ষক, তাই না? এক্সের মান বৃদ্ধির সাথে সাথে ওয়াইয়ের মানটাও কমছে। তুমি যদি ভাবো টাইমের রেসপেক্টে টাইম যত বাড়ছে ওর উন্নতিও কমছে, এটা হচ্ছে মনোটোনিক ডিক্রিজিং বা ক্ষয়িষ্ণু অপেক্ষক। আবার লক্ষ্য করো, এমন তো হতে পারে যখন দেখলো যে না 11-এ খেল খতম, তখন ভাবছে না এবার আমাকে কিছু করে দেখাতে হবে 12-এ, ভাবলে হবে না, করতে হবে। তখন এমন পড়াশোনা শুরু করলো 11-এর পর থেকে যে 12-এ আস্তে আস্তে ওর উন্নতি স্টার্ট হলো। তার মানে যত ও এগোচ্ছে লাইফে তত ওর উন্নতিও বাড়ছে, টাইম এগোচ্ছে উন্নতিও এগোচ্ছে। তো সময়ের সাথে সাথে ওর হাইটটাও বাড়ছে, উন্নতির হাইটটা বাড়ছে। তখন আমরা বুঝতে পারছি গ্রাফ দেখে যে না এটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে ক্ষয়িষ্ণু অপেক্ষক কি আর বর্ধিষ্ণু অপেক্ষক কি। তাই এই অপেক্ষককে বলছি আমরা মনোটোনিক ডিক্রিজিং ফাংশন, আর এটাকে বলছি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন। কিন্তু এটা মানে কিন্তু চরম অবম না। তাহলে চরম অবমের টেকনিকটা কি? তো চরম অবমটা জানার জন্য তোমাদেরকে দেখাবো একটা মডেল, সেটা হচ্ছে TCE প্রবলেম। কি বললাম? TCE টেকনিক। TC মানে টি ফর ট্রিক্স, এই চ্যাপ্টারের অঙ্ক করার টেকনিক। সি ফর কনসেপ্ট, ওই টেকনিকটা কেমন করে তৈরি হয়েছে তার কনসেপ্ট। ই ফর এক্সাম্পল, মানে ওই কনসেপ্টের উপর বেস করে এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝানো। ক্লিয়ার? তাই আমরা এর উপর জোর দেব TCE ট্রিক্স বা টেকনিক। টি ফর কি বললাম? টি ফর হচ্ছে ট্রিক্স, টেকনিক। যে টেকনিক বা যে নিয়মটি বলবো
আর যে কোনো অঙ্ক তুমি সলভ করতে পারবে। সি ফর কনসেপ্ট টেকনিকটা যেটা সামনে নিয়ে আসবো, তোমার মনে অনেক প্রশ্ন জাগবে, এটা কেন, ওটা কেন, সেটা কেন। এই কেনর অ্যান্সারগুলো তুমি এই কনসেপ্টে পাবে। ই ফর এক্সাম্পল, তোমার সামনে অনেকগুলো এক্সাম্পলের মাধ্যমে এই চ্যাপ্টারটাকে কভার করা হবে। ক্লিয়ার? আর সবচেয়ে মজার বিষয় কি জানো? মজার বিষয় এটাই যে এই পুরো চ্যাপ্টারে টোটাল টাইপ একটাই। মানে কেউ যদি একটাই টেকনিক, একটাই কনসেপ্ট, একটাই থট মেনটেন করে, তাহলে এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টার পুরোপুরি ক্যালকুলেশন ভিত্তিক, কিন্তু নিয়ম একটাই। ওই কারণে অনেকে এই চ্যাপ্টারটাকে পছন্দ করে। তবে এই চ্যাপ্টারে যদি মিনিমাম কনসেপ্ট বলি, স্যার একটু বলুন না, আমাকে ওই টপিকের সঙ্গে এই টপিকের পার্থক্যটা করার সুযোগ করে দিন, তাহলে এটাই বলবো। ধরে নাও এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমি একটা গ্রাফ, আমি একটা লেখচিত্র অঙ্কন করলাম। দেখো এই লেখচিত্রের নিচের যে ঢেউটা না, আর সবচেয়ে উপরের ঢেউ, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে হাইট, সবচেয়ে ছোট যে হাইট, এটাকে বলি আমরা অবম মান। ক্লিয়ার? আর সবচেয়ে বড় যে হাইট, সবচেয়ে বড় যে হাইট, এটা হচ্ছে কি চরম মান। কি বললাম? এটা হচ্ছে অবম মান, অবম মান, আর এটা কি চরম মান, চরম মান। এবার তোমরা বলবে স্যার আমরা এই পয়েন্টে আমরা পেয়েছি অবম, আর এই পয়েন্টে পেয়েছি চরম। স্যার আমি এক্সের এই মানের, এক্সের তো অসংখ্য মান আছে, এখানে একটা মান তো নেই। মন দিয়ে শোনো, আমি আবার ব্যাপারটা বলছি। তোমরা যদি এখানে আসো না, এখানে আসতে গেলে তোমাকে কোঅর্ডিনেটের হেল্প নিতে হচ্ছে, পয়েন্টের হেল্প নিতে হচ্ছে। এক্স আসবে, ওয়াই উঠবে, তবেই না পৌঁছাবে ওখানে। তার মানে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, হাইটটা কত ওয়াই। যদি এই পয়েন্টে আসো তবুও একই নিয়ম, তোমাকে এক্স যেতে হচ্ছে, ওয়াই উঠতে হচ্ছে, তবেই কিন্তু ওখানে পৌঁছাচ্ছ। তার মানে আমরা আসলে দেখতে পাচ্ছি এই হাইটটা কি ওয়াই না? ও, তার মানে আমরা ওয়াইয়ের চরম মান বের করছি, আমরা কার ওয়াইয়ের অবম মান বের করছি, তাই না? হাইটটা চরম না হাইটটা অবম, এটাই আমরা দেখছি। আচ্ছা, এখানে তো এক্সের অসংখ্য মান আছে, অসংখ্য মান আছে, কিন্তু এটাই সেই ভ্যালুয়েবল এক্স, এটাই সেই খুব দামি এক্স, যে এক্সের জন্য আমরা অবম মান পাচ্ছি। এটাই সেই দামি এক্স, যে এক্সের জন্য চরম মান পাচ্ছি। যদি তুমি এই এক্সটা নাও, তাহলে কিন্তু চরম মান অবমান পাচ্ছ না। ঠিক কিনা বলো আগে? একমাত্র এই এক্সের জন্য পাচ্ছ চরম মান অবমান, বা এই এক্সের জন্য পাচ্ছ চরম মান অবমান। তো ওই কারণে এই এক্সকে বলা হয়, এই এক্সের মানকে বলা হয় প্রান্তিক মান। কি বললাম? এই এক্সের মান কিংবা এই এক্সের মানকে বলা হয় প্রান্তিক মান, প্রান্তিক মান। কারণ ওরা এমন এক্স, যে এক্সের জন্য আমি চরম মান অবমানটা পাচ্ছি। স্যার আমি কি এই এক্সটাকে প্রান্তিক মান বলবো? না, ওই এক্সের মান হলো ঠিকই, কিন্তু প্রান্তিক মান না। কেন প্রান্তিক মান না? কারণ ওই পয়েন্টে আমি চরম অবম কোনো মান পাবো না, ওই পয়েন্টে আমি চরম হাইট অবম হাইট পাচ্ছি না। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছ। তাহলে তোমরা প্রথমে এই ছকটাকে আগে লিখে নাও, তারপর তোমাদের দেখাচ্ছি ট্রিক্স, কনসেপ্ট অ্যান্ড এক্সাম্পল টেকনিক, যার মাধ্যমে এই চ্যাপ্টারটির পুরো রহস্য তোমরা অনায়াসে বুঝতে পারবে। এবারে চলে আসি TCE টেকনিকে, অর্থাৎ ট্রিক্স, কনসেপ্ট এবং এক্সাম্পল টেকনিক। প্রথমে আগে আলোচনা করি টেকনিকটি কী, যে টেকনিকের মাধ্যমে আমরা এই বইয়ে থাকা, মানে এসএনদের বইয়ে থাকা বা অন্য বইয়ে থাকা যে কোনো প্রবলেমকে সহজে সলভ করতে পারি। কি সেই টেকনিক, ট্রিক্সটি কী? তো দেখো, তোমাকে প্রশ্নে কি দেওয়া থাকবে, তো প্রথমে লিখি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে y সমান fx। ও, তার মানে তোমাকে একটা ফাংশন y ইকুয়াল fx এটা দেওয়া থাকবে। স্যার সব অঙ্কে কি দেওয়া থাকবে? হ্যাঁ, সমস্ত অঙ্কে দেওয়া থাকবে। যে সমস্ত অঙ্কে দেওয়া থাকবে না, সেই সমস্ত অঙ্কে আগে নির্ণয় করে নিতে হবে, না নির্ণয় করলে কিন্তু তুমি অঙ্কটি এগোতে পারবে না। তাই প্রথম কাজ কি, y ইকুয়াল fx এটা দেওয়া থাকবে। তাহলে
যখন বুঝেই গেলাম দেওয়া থাকবে, এবার চলে আসছি আমরা টেকনিকে। কি সেই ট্রিক্স বা টেকনিক? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, y ইকুয়াল এফএক্স। আমরা করব কি, y ইকুয়াল এফএক্স, আমাদের কাজ পরপর দুইবার ডেরিভেটিভ করা। আমাকে পরপর দুবার ডেরিভেটিভ করতে হবে এই ফাংশানটাকে এক্সের রেসপেক্টে। তাহলে যদি আমরা প্রথমে ডেরিভেটিভ করি তাহলে কি পাচ্ছি, ফার্স্ট ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স পাবো, পুনরায় আবার ডেরিভেটিভ করছি, তো পুনরায় ডেরিভেটিভ করলে এক্সের রেসপেক্টে ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার পাবো, ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার পাবো। তাহলে কি বললাম, আমাদের কাজ কি, প্রশ্নে তোমাকে বলে দেবে, প্রশ্নে বলে দেওয়া থাকবে y ইকুয়াল এফএক্স, এটা দেওয়া থাকবে। এটা দেওয়া থাকলে গেলেই আসলে আমাদেরকে 6টা কাজ মেনটেন করতে হয়। প্রথম কাজ কি, প্রশ্নে কি দিয়েছে, ফাংশনটা কি। দ্বিতীয় কাজ কি, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তৃতীয় কাজ কি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ। এটি করতেই হবে যে কোনো অঙ্ক দিলেই। এবার বাকি 3টা কাজ কি, বাকি কাজগুলো হচ্ছে, তোমরা এই মাঝখানে যে ডেরিভেটিভ করলে ডিওয়াই ডিএক্স ক্যালকুলেট করে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাকে 0 করে দাও। মনে প্রশ্ন রাখতে পারবে, স্যার কেন? কি বললাম, এই কেনর অ্যান্সার তোমরা পাবে কনসেপ্টে। ওই কারণে বললাম TCE টেকনিক, ট্রিক্স, কনসেপ্ট অ্যান্ড এক্সাম্পল। তোমাকে প্রথমে আমি টেকনিক দেখাচ্ছি যে আমরা করব কি, একটা অঙ্ক সলভ করার প্রসেসটা কি। তাই এখন কেনর প্রশ্ন নয়, কেনর প্রশ্ন আমরা এই টপিকটির পর করব। তো দেখো, আমাদের কাজ যখনই y ইকুয়াল টু এফএক্স দেওয়া থাকবে পর দুইবার ডেরিভেটিভ করে দাও। নিয়ম কি বলছে, y এর মান, কারণ y তো চরম অবম চাইবে, কারণ হাইট চরম বা অবম হতে পারে, তো y এর মান চরম হোক অবম হোক যাই হোক না কেন, ভাবতেই যাবে না ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। আর ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 করলে না তুমি ঠিক, এটা তো এক্সের ফাংশান, তাই তুমি এক্সের মান পাবে, এক্সের মান পাওয়া যাবে। ধরে নাও কথার কথা, তুমি এক্সের মান তুমি পেয়েছো এ, অবশ্যই এই মানটি রিয়েল নাম্বার হতে হবে। কি বললাম, যখনই তুমি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 করবে তুমি ঠিক এক্সেরই মান পাবে। স্যার যদি এক্সের মান না পাই, একটাই কথা মুখ দিয়ে উচ্চারণ করবে, এর চরম মান অবম মান নাই। স্যার আমি যদি এক্সের মানটি কাল্পনিক পাই, এর চরম মান অবম মান নাই। তোমাকে এক্সের মান পেতেই হবে, আর সেই মানটি হবে সর্বদা বাস্তব সংখ্যা। এবার যখনই তুমি এক্সের মান পেয়ে গেলে, এই এক্সের মান তুমি যদি এখানে পুট করো এক্সের জায়গায়, তাহলে টেস্ট কি বললাম, তুমি যদি এখান থেকে এক্সের মান এক্সের জায়গায় পুট করো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে, তাহলে টেস্ট। স্যার কেমন করে বুঝবো টেস্ট, তুমি এক্সের মান এ, ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ার এক্সের জায়গায় বসাও, বসিয়ে দেখো কি পাচ্ছ। কি বললাম, ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ারে বসাও। কি বসাবে, এক্সের মান এ বসাও। বসানোর পর দেখো তুমি রেজাল্ট কি পাচ্ছ। তুমি রেজাল্ট ডিজিট দেখবো না, আমরা দেখব চিহ্ন। তুমি এক্সের মান এ, যে এক্সের মানটি পেয়েছো সে এক্সের মান এক্সের জায়গাতে বসালে, আর দেখো ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ারের মান তুমি পজিটিভ পাচ্ছ নাকি নেগেটিভ পাচ্ছ, কি পাচ্ছ, পজিটিভ না নেগেটিভ। আমার সংখ্যা দেখে দরকার নাই, সংখ্যার চিহ্ন দেখে দরকার, পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ পাও সঙ্গে সঙ্গে বলবে যে এক্স ইকুয়াল টু এর জন্য কার ওয়াই এর অবম মান পাবো। ভাবো, পজিটিভ পেলে তুমি অবম মান পাবে, কেউ ভাবিও না পজিটিভ তাই চরম মান পাওয়া যাবে না। টেস্টের এটাই রীতি, কেন এর প্রশ্নের উত্তর পরে বলছি। ঠিক একই রকমভাবে তুমি এক্সের মান যে এ, তুমি এক্সের জায়গায় পুট করলে, তো ডি টু ওয়াই ডিএক্স স্কোয়ারের মানটা তুমি হয়তো নেগেটিভ পেলে। যদি নেগেটিভ পাও তাহলে আমরা বলবো এক্স ইকুয়াল টু এ এর জন্য
কার ওয়াইয়ের চরম মান পাবো। তাহলে এখনো কিন্তু মান পাইনি, এখনো চরম মান বা অবম মান পাইনি। আমরা টেস্ট করলাম চরম পাবো না অবম পাবো। একটা লোকের দুটো ছেলে, এখন সম্পত্তি কাকে দেবে? বড় ছেলেকে না ছোট ছেলেকে, না সমান সমান দেবে? এটা হচ্ছে বড় ব্যাপার। তো এখানে টেস্টের ব্যাপার আসছে, আমাকে একজনকে দিতে হবে সম্পত্তি, কাকে দেব? তাই টেস্ট করব যে পজিটিভ হলে অবম মান পাওয়া যাবে আর নেগেটিভ হলে চরম মান পাওয়া যাবে, কিন্তু সেই মানটা কত এটা কি করে বুঝবে? এবারে আমরা এক্সের যে মান যখন টেস্ট করা কমপ্লিট আর কনফার্ম হয়ে যাব আমি মানটা চরম পাচ্ছি নাকি অবম পাচ্ছি, যখন কনফার্ম হয়ে যাব তখন আমরা এই চরম মান বা অবম মান আরামসে পেয়ে যাব। কেমন করে? যখনই আমরা এক্সের মান এক্সের জায়গায় পুট করে দেব, অর্থাৎ এফ অফ এ এক্সের জায়গায় বসিয়ে দেব এফ অফ এ। যদি টেস্ট করে অবম মান পাই তাহলে অবম মানটা পেয়ে যাব, টেস্ট করে যদি নির্দেশ করে চরম মান পাওয়া যাবে তাহলে চরম মান পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের এই টপিকের নিয়ম। এবার নিয়ম তো বুঝে গেলাম, নিয়মটা খুব ইজি। তাহলে নিয়মটা কি বললাম? নিয়মটা এটাই, তোমাকে প্রশ্নে y ইকুয়াল এফ এক্স বলে দেবে, তোমার কাজ পরপর দুইবার ডেরিভেটিভ করা, মাঝখানে যে পোর্শনটা দেখতে পাচ্ছ অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ জিরো করে দেবে। জিরো করলে তুমি এক্সের মান পাবাই, নাও পেতে পারো। যদি না পাও তাহলে চরম অবমান থাকবে না। যদি পাও রিয়াল মান তাহলে সেই মান সেকেন্ড অর্ডারে বসাবে, তাহলে টেস্ট হবে। আর যদি ওয়াই বসাও তাহলে মান বলে দেবে। এই হচ্ছে টেকনিক। এবার এটাকে আমি আমার ছলে, গল্পের ছলে বলি। জেনারেলভাবে আমি যেভাবে মনে রাখি সেটা হলো, লাকিলি আমরা তিন ভাই। আমার ছোট ভাইয়ের নাম অম্লান, আমি অরবিন্দ, আমার দাদার নাম অনুপ। আমরা লাকিলি তিন ভাই। তো ধরে নিলাম যে এটা হচ্ছে আমার ভাই, এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমার দাদা। একটা করে ডেরিভেটিভ করছি আর একটা করে দাদা বাড়ছে। তো এটা আমি, এটা আমার ভাই, এটা আমার দাদা। আমাদের পরিবারে আমি একমাত্র বাড়ির বাইরে থাকি আর বাকি সবাই পরিবারের সঙ্গে থাকে। তো আমি কি বলতে পারি যে পরিবারে আমার অবস্থানটা বর্তমানে জিরো? আমার অবস্থানটা বর্তমানে জিরো, কিন্তু আমার অবস্থান জিরো হলেও আমি পরিবারের সঙ্গে এমন করে জড়িয়ে আছি যে পরিবারকে ভালোবাসা হোক কিংবা একত্রতা বোধ হোক কিছু দিই। আমি যা দিই সেটা আমি এবার ইমপ্লিমেন্ট করব কি করে? সেটা আমি আমার দাদাকে বলতে পারি, দাদা তোমাকে রিকোয়েস্ট করছি তুমি খালি টেস্ট করে দাও। দাদাকে আদেশ করা যায় না, দাদাকে রিকোয়েস্ট করা যায়, টেস্ট করলাম, দাদা টেস্ট করে দেখো না। আর ভাইকে কি বলছি? অর্ডার করছি, এই বল চরম মান কী হবে, এই বল অবম মান কী হবে। আর আমার দাদাকে টেস্ট করার জন্য রিকোয়েস্ট করলাম, আচ্ছা দাদা আমি কি চরম মান পাবো না অবম মান পাবো? তো আমি এই থটে মনে রাখি, কি বললাম আবার মনে রাখবে জিনিসটা, আমার ভাই, আমি, আমার দাদা, পরিবারে আমার অবস্থান জিরো। তোমাদের জন্য সারাদিন ভিডিও বানাতে হচ্ছে, পড়াতে হচ্ছে, পরিবারকে সময় দিতে পারছি না, আমার অবস্থানটা বর্তমানে জিরো। তো জিরো হলেও আমার তরফ থেকে আমি কিছু পরিবারকে দেবই। সেই দেওয়াটা যা পেলাম সেটা আমার দাদাকে আমি রিকোয়েস্ট করব, দাদা আমি চরম পাবো মান না অবম পাবো, জাস্ট তুমি টেস্ট করে দাও, রিকোয়েস্ট করছি টেস্ট করে দাও। আর আমার ভাইকে বলবো, অর্ডার করছি, তাহলে চরম মান পাবো না চরম মানটা কত, অবম মানটা কত। তো এই হচ্ছে আমাদের এই টেকনিক, এই নিয়ম। এবার চলে আসি এর কনসেপ্টে। তোমাদের মধ্যে অনেক প্রশ্ন জন্মাবে, স্যার কেন এখানে বসাবো, কেন এটা জিরো করব, কেন আমরা এটা দেখব? এই 3-4টে প্রশ্ন কিন্তু মাথায় বারবার ঘুরপাক খাবে। তো দেখো সবাই, কনসেপ্টের জন্য বলি, প্রথমে এর খেলা, প্রথমে এই অংশটি বলি। তো লক্ষ্য করো, এই অংশটিকে আমরা
এভাবে তো ব্যাখ্যা করতে পারি। দেখো আমরা জানি যে এই বরাবর কিন্তু এক্স আর এই বরাবর কিন্তু ওয়াই, তার মানে এই বরাবর এক্স কাজ করে আর এই বরাবর ওয়াই কাজ করে, তাই না? তবে না এক্স কমা ওয়াই একটা পয়েন্ট পাই। তো আমরা এক্সের মান যখন এ পুট করছি, এক্সের মান যখন এ পুট করছি তখন ওয়াইয়ের মান পাচ্ছি। তো আসলে আসলে এই এক্সের মান এ হতে পারে, এটাও তো এক্সের মান এ, তাহলে ওয়াইয়ের মান পাচ্ছি। তো আমরা এখানে পুট করছি এই কারণেই, কারণ আমি যদি এখানে পুট না করতাম তাহলে এই হাইটটাই পেতাম না। তার মানে আমাকে এক্সের মান এখানেই পুট করতে হবে, যার ফলে আমি হাইট ওয়াইয়ের মানটা পাবো, ঠিক কি না? তার মানে আমাকে এক্সের মান কিছু ফাংশানেই পুট করতে হবে, তবে আমি ফাংশনাল ভ্যালুটা পাচ্ছি, আর ফাংশনাল ভ্যালুটা পেলে তবে আমি চরম বা অবম এই মানটি পাবো। তাহলে এখানে এক্সের মান পুট করলে তবেই আমি হাইটটা বুঝতে পারবো ওয়াইয়ের মানটা চরম কি অবম হবে, এটা অন্য কোথাও বসিয়ে আর হবে না। স্যার ঠিক আছে, তো আমি ডিওয়াই ডিএক্স কেন 0 করছি? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 1 করতে পারতাম, 2 করতে পারতাম, 5 করতে পারতাম, তো ডিওয়াই ডিএক্স কেন 0 করছি? তো প্রথমে ডিওয়াই ডিএক্স 0 কেন করছি, ডিওয়াই ডিএক্সের একটা সিম্পল ডেফিনেশন দেখে নিই, সবাই একটু মন দিয়ে দেখো। ডিওয়াই ডিএক্স কাকে বলে? ধরে নাও এটা একটা বক্ররেখা, এই বক্ররেখার যে কোনো পয়েন্টে আমি একটা স্পর্শক আঁকছি, আঁকলাম স্পর্শক। এই স্পর্শকটি এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে না, এই কোণটার নাম হয় আনতি। এই কোণটার নাম কি? আনতি। ওই আনতির আগে যদি ট্যান নাও না, ওই আনতির আগে যদি ট্যান নাও তাহলে সেই আনতিকে বলা হয় নতি বা প্রবণতা বা গ্রেডিয়েন্ট বা স্লোপ। ক্লিয়ার? আর ওই নতি বা গ্রেডিয়েন্ট বা প্রবণতা বা স্লোপ ওটাকেই আরেকটা ভাষায় বলা হয় ডিওয়াই ডিএক্স। তাহলে ডিওয়াই ডিএক্সের আরেকটা ডেফিনেশন দেখলাম, কি বলতো? একটা স্পর্শক, বেচারা স্পর্শক, ও এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে, কি বললাম? একটা স্পর্শক ও এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে, ওই কোণের ট্যানজেন্টের যে মান, ওই কোণের আগে ট্যান নিলে একটা ট্যানজেন্ট পাচ্ছ, একটা মান পাচ্ছ, সেই মানকেই বলা হয় ডিওয়াই ডিএক্স। এত সহজ ডেফিনেশন। আবার মন দিয়ে শোনো সবাই, একটা স্পর্শক ও এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে, একটা স্পর্শক ও এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে, তার ট্যানজেন্টের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে বলা হয় ডিওয়াই ডিএক্স। ওকে, দেখি তো এবার। আচ্ছা, আমি এখানে এক কাজ করি, আমি গ্রাফটা নিলাম, বলতে পারবে এখানে সবচেয়ে নিচু ঢেউটা কোনটা? এটা। আর উঁচু ঢেউ এটা, তাই না? কারণ চরম অবম আমরা সেখানে পাবো। তাহলে তোমরা বলছো স্যার এখানে তো আমরা অবম মান পাবো, গ্যারেন্টি, এখান থেকে দেখতে পাচ্ছি, আর এখানে চরম মান পাবো, এটাও শিওর একদম। কিন্তু আমার প্রশ্ন, তুমি এখানে অবম মান পাচ্ছ আর এখানে চরম মান পাচ্ছ, তাহলে যে পয়েন্টে তুমি চরম অবম মান পাচ্ছ, তুমি সেই পয়েন্টে স্পর্শক ড্র করো তো। তুমি কি করবে? কারণ স্পর্শকটা দেখবো এক্স অক্ষের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে। তো তোমরা যদি এই পয়েন্টে অবম হোক তাও স্পর্শক ড্র করছো, চরম হোক তাও স্পর্শক ড্র করছো, তো কি বললাম? ওয়াইয়ের মান চরম হোক বা অবম হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা স্পর্শক কিন্তু এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ করে আছে, কারণ ডাইরেকশন সেম। ডাইরেকশন উল্টো করে দাও, 180 কোণ করে থাকবে। 0 ডিগ্রি আর 180 ডিগ্রি থেকে অন্য কোনো কোণ আর করছে না। এবার তোমরা লক্ষ্য করো, এই 0 ডিগ্রির আগে যদি তোমরা ট্যান নাও, তাহলে যে ভ্যালু পাচ্ছ, ভ্যালুটা কত? 0। সেই ভ্যালুটাকেই তো আমরা বলছি ডিওয়াই ডিএক্স। তো লক্ষ্য করো, আমি চরম হোক বা অবম হোক, যাই হোক না কেন, সর্বদা আমরা এই ডিওয়াই ডিএক্সকে কী করেছিলাম? 0ই করেছিলাম। কেন 0 করেছিলাম? এই কারণে 0 করেছিলাম, কারণ ডিওয়াই ডিএক্সের ডেফিনেশন, বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সঙ্গে যে কোণ করে, ওই কোণটার নাম হচ্ছে আনতি।
আর তার আগে ট্যান নিলাম, হয়ে গেল তার নাম নতি বা প্রবণতা, ওটাকেই বলা হয় ডিওয়াইডিএক্স। তো স্পর্শক স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 0 কোণ করেছে, তাই 0 ডিগ্রিটা হচ্ছে কি আনতি, আনতির আগে ট্যান নিলাম, হয়ে গেল নতি, ওটাকেই তো বলছি ডিওয়াইডিএক্স। তো ওই কারণে দেখো ওয়াইয়ের মান চরম অবম যাই হোক না কেন ডিওয়াইডিএক্স কি পাচ্ছি 0। এবারে এই টপিকের অ্যান্সারটা তোমাদের এখানে বলা যাবে না, কারণ এটা গ্রাফের মাধ্যমে তোমাদের দেখাতে হবে। তাই তোমাদের অন্য দিন যখন তোমাদের ক্লাস নেব তখন তোমাদের গ্রাফের মাধ্যমে এই পজিটিভ নেগেটিভ পার্টটা দেখিয়ে তোমাদের এই ফান্ডাটাকে ক্লিয়ার করব। তবে আপাতত এটাকে এক্সপেরিমেন্টাল রেজাল্ট, কি বললাম, এক্সপেরিমেন্টাল রেজাল্ট হিসাবে তোমরা এটাকে মাথায় নোট করে রাখবে। মাথায় রাখবে যে y ইকুয়াল টু এফ এক্স, দেখো সবাই y ইকুয়াল টু ধরো এক্স কিউব, এটা একটা গ্রাফ, এটা একটা ফাংশান। তুমি যদি ওকে ডেরিভেটিভ করো না ডিওয়াই ডিএক্স, তাহলে কি পাচ্ছ 3x স্কোয়ার, এটাও কিন্তু একটা ফাংশান, এটাও একটা ফাংশান। তুমি যদি d2y dx স্কোয়ার ক্যালকুলেট করো না, এটাও কিন্তু একটা ফাংশান। আরে বাবা, আমি y না লিখে লিখলাম এফ এক্স, এটা একটা ফাংশান। তুমি ডিওয়াই ডিএক্স না লিখে লিখতে পারো 5x, এটা অন্য একটা ফাংশান। তুমি d2y dx স্কোয়ার না লিখে লিখো সাই এক্স, এটা অন্য আর একটা ফাংশান। দেখো এরা প্রত্যেকেই কিন্তু ফাংশান, আর ওটা অন্য একটা গ্রাফ, এটা হচ্ছে প্যারাবোলা মানে অধিবৃত্ত, এটা সরলরেখা স্ট্রেট লাইন, y ইকুয়াল টু mx মূলবিন্দুগামী সরলরেখা। তো মেন ব্যাপার কি জানো, আমরা এখানে প্রত্যেকটা যে অ্যান্সার পেয়েছি, রেজাল্ট পেয়েছি, প্রত্যেকটাই কিন্তু এক একটা গ্রাফ। ওই কারণে আমরা এই রেজাল্টটাকে গ্রাফিক্যালিভাবে প্রমাণ করতে পারবো বা দেখাতে পারবো গ্রাফের মাধ্যমে। তাই এটাকে বর্তমানে তোমরা এক্সপেরিমেন্টাল রেজাল্ট হিসাবে মনে করে আমরা অঙ্কে জোর দেব। ঠিক আছে, তাহলে এর পরের দিন আমরা এই নিয়মটাকে ফিট রেখে আমরা অঙ্কগুলোর দিকে নজর দেব। অঙ্কগুলো অনেক সহজ আর খুব লজিক্যাল, একটা টেকনিকের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের 100% প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। এই বলে আজকের ক্লাসটিকে এখানে শেষ করছি। আবার নতুন দিন নতুন টপিক, মানে এই টপিকের ভিন্ন ভিন্ন অঙ্ক নিয়ে তোমাদের মাঝখানে হাজির হব। নমস্কার।